বিনা নোটিশে রাজুকের উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মওদুদ আহমেদের রিট, গুলশানের বাড়ি সিলগালা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বকশীবাজারের আদালতে বেগম জিয়া, কার্যক্রমের শুরুতেই সময় আবেদন। রোজায় রাজধানীর যানজট পরিস্থিতি চরমে, অসহায় নগরবাসী একের পর এক প্রকল্প হাতে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ যানজট সমস্যার সমাধান। ঈদে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে চলছে রেলের কোচ মেরামত ও সংস্কারের কাজ। যাত্রীর বাড়তি চাপ কমাতে যোগ হচ্ছে 85টি বগি। এবং ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু, অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশি সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন তিনি। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই আবেদনের শুনানির কথা রয়েছে। জাল দলিলে বাড়িটি দখল করে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 4 জুন বাড়িটি ছাড়ার রায় দেন সর্বোচ্চ আদালত। আদালতের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গুলশান 2-এর 1 বিঘা 13 কাঠা জমির উপর গড়ে তোলা বাড়িটি দখলে নেয় রাজুক। প্রায় 4 দশক ধরে বাড়িটিতে বসবাস করছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিকে মওদুদ আহমদের গুলশান 2 নম্বরের বাড়িটি সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রায় 14 ঘন্টার দখল অভিযান শেষে গত রাত 2টার পর বাড়িটি সিলগালা করা হয়। দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির 2 মামলাতেই আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে সকাল 11:30টায় এজলাসে প্রবেশ করেন বেগম জিয়া। কার্যক্রমের শুরুতেই ফের তারিখ ধার্য করতে সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতেই 2 পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। অবৈধভাবে অর্থ লেনদেন এবং অর্থ আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে 2টি মামলায় দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। কোনো কিছুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঢাকার যানজট। বিশেষ করে রমজান মাসে যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সড়কগুলোতে লোক দেখানো উন্নয়নে যানজট তো কমছেই না, বরং যানজট কমানোর উপায়গুলোও সংকুচিত হচ্ছে। আর ট্রাফিক বিভাগ বলছে, রাস্তায় কয়েক গুণ বেশি গাড়ি চলার কারণে কোনোভাবেই তারা তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। মাহমুদ রাকিবের বিশেষ রিপোর্ট। গাড়ির জন্য অপেক্ষা, কাঙ্ক্ষিত গাড়ি আসতেই তাতে হুড়মুড় করে ওঠার চেষ্টা অফিসগামী ও ঘর ফেরত যাত্রীদের। কে কার আগে উঠতে পারেন যেন তারই পাল্লা চলছে। রমজানে রাজধানীর রাস্তার এমন চিত্র এখন প্রতিদিনকার। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, একে তো ভয়াবহ গরম ও রোজা, তার উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যাওয়ার গাড়ি না পেয়ে তাদের জীবন ওষ্ঠাগত। প্রায় তো যুদ্ধের মতো করতে হয়। পুরুষ তো আমরা পাচ্ছিস না, মহিলারা কিভাবে পারবে? আপনি এখন দেখেন এখানে যে গাড়িগুলো, একটা গাড়ি উঠে যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে হয়। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছি না। মহিলাদের তো আরো বেশি সমস্যা হচ্ছে, পুরুষেরা ঝুলে ঝুলে যেতে পারে, কিন্তু আমরা তো লাভ দিয়ে গাড়িতে উঠতে পারি না। বহু কষ্টে গাড়িতে উঠলেও যানজটের কারণে যাত্রীদের সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার কোনো উপায় নেই। বিশেষ করে রোজা রেখে সকালে অফিসগামী ও বিকেলে ঘর ফেরত যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ তাদের। এই যে দেখেন জ্যামের ভিতরে পড়ে আছি, আবার আসার সময় আবার জ্যামের ভিতরে পড়বো, তো এই ভোগান্তিটা অলওয়েজ হচ্ছে আর কি। অফিসে লেট হচ্ছে, সময়ের সমস্যাটাই তো বড় সমস্যা, অনেক সময় নষ্ট হচ্ছে, গরম, জ্যাম, তারপর রোজা, বুঝতেছেনই তো। জানি না কতদিন চলবে আর কি, আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করবে একমাত্র আল্লাহই জানেন আর কি, আর সরকার জানেন। এই গরমে বিশেষ করে রোজা রেখে তো অসহনীয় মানে সহ্য করার মতন আর কি।
বিশ্লেষকরা বলছেন, ঢাকায় পিক আওয়ারের যানজট নিরসনের জন্য 2005 সালে যে কৌশলগত পরিকল্পনা এসটিপি হাতে নেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তার একটিও বাস্তবায়ন না হওয়ায় দিন দিন ভোগান্তি বাড়ছে। পিক আওয়ারের সমাধান দেওয়ার জন্য গণপরিবহন এসটিপিতে যেগুলি ছিল গণপরিবহন ভিত্তিক একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, বরঞ্চ 7টা ফ্লাইওভার করে যেই সব জায়গায় গণপরিবহনের ব্যবস্থাপনা ছিল সেখানে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলাতেই আজকে আমাদেরকে রিভাইজ এসটিপি করা হচ্ছে। এখন যদি ওইসব করিডোরে আমরা গণপরিবহন ভিত্তিক কোনো উন্নত সংস্করণ চালাতেও চাই, ওই এলাকাগুলিতে আমরা পারবো না। ট্রাফিক বিভাগ বলছে, পিক আওয়ারের যানজট কমাতে হলে কারিগরি সহায়তার পাশাপাশি এই বিভাগে জনবল বাড়াতে হবে। ঢাকায় মোটরাইজড এবং নন মোটরাইজড ভেহিকেল একসাথে চলে। আমাদের ঢাকায় গাড়ির সংখ্যা অনেক বেশি। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটাকে বাড়াতে হবে এবং পাশাপাশি আমাদের এনফোর্স বৃদ্ধি করতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি টাকার প্রকল্প আর সংশোধিত প্রকল্পের মধ্যে আটকে আছে রাজধানীর যানজট নিরসনের কাজ। অথচ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী শুধুমাত্র এই যানজটের কারণেই প্রতি বছর দেশের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা। তাই লোক দেখানো এসব প্রকল্প আর তা পাল্লা দিয়ে খরচ না করে ঢাকার যানজট নিরসনে টেকসই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বরিশালে হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতক 3 দিন পর উদ্ধার, এক দম্পতি সহ 3 জন গ্রেফতার। ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিতে চলছে রেলের কোচ মেরামত ও সংস্কারের কাজ। যাত্রী চাপ কমাতে সৈয়দপুরে অতিরিক্ত 85টি কোচ সংস্কারের কাজ চলছে জোরে সোরে। ঈদের ছুটির আগেই সব কাজ শেষ করে কোচগুলো সংশ্লিষ্ট দপ্তরকে হস্তান্তর করা হবে। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে সৈয়দপুরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানায় চলছে কাজের ধুম। প্রতিটি শপে সংস্কার হচ্ছে বাতিল ও নষ্ট হয়ে যাওয়া রেলের কোচ ও বগি। প্রয়োজনের তুলনায় লোকবল অর্ধেকের কম থাকায় কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। এরপরও নির্দিষ্ট 8 ঘন্টার বেশি সময় কাজ করছেন শ্রমিকরা। অতিরিক্ত অর্থপ্রাপ্তি এবং ঘরমুখো মানুষের মুখে হাসি ফোটাতে তাই তাদের ফুরসত নেই দম ফেলা। ঈদের উপলক্ষে অনেক গাড়ি দেওয়া লাগবে, এই জন্য আমরা একটা টেনশন চলছে। আমরা সবাই মিলিয়ে কাজ করতেছি জনগণের সেবা দেওয়ার জন্য। আমরা জান প্রাণ দিয়ে কাজ করতেছি। যেখানে 11টা পর্যন্ত কাজ হতো সেখানে 1টা পর্যন্ত কাজ, এবং ওভার টাইম 1 ঘন্টা জনগণের সুবিধার্থে এই গাড়ি আমরা তাড়াতাড়ি দিচ্ছি আর কি, অতিরিক্ত সময় কাজ করে। যাত্রীদের কাছে দায়বদ্ধতা থেকেই ঈদের ছুটির আগে কোচ সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানালেন সব কর্মকর্তা। ঘরমুখো মানুষগুলোকে যেন ঈদে নিরাপদে বাড়ি পৌঁছায় যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের প্রায় 45টি গাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং অন্যান্য গাড়িগুলোও ঈদের আগে আমরা আউটটার্ন দিতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলের কোচ ও বগি সংস্কারের জন্য 29টি শপ রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। প্রচন্ড খরতাপে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল যেন কাঠ শুকনো হয়ে পড়েছে। অফুরান সুপেয় পানির প্রাচুর্যের উৎসগুলোতেও যেন মরুর হাহাকার। বরেন্দ্রের বাসিন্দাদের ওষ্ঠাগত জীবনে শীতল প্রশান্তির জন্য পানির সন্ধানে কাটছে অর্ধবেলা। 100 ফিট গভীরে নয়তো কয়েক মাইল হেঁটে চলছে সুপেয় পানির খোঁজ। বিশেষজ্ঞরা নিরাপদ ও টেকসই পানির উৎস নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রর শক্ত মাটিতে বিরামহীন এ পরিশ্রম খাবার পানির খোঁজে। 100 ফিটেরও বেশি নিচে পাইপ নামিয়েও পানি না পাওয়ায় বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তানোর মুন্ডুমালার বাসিন্দা আহমেদ। নিচে 105 ফিট যাওয়ার পরে পাথর, ওখানে বাদ দিয়ে আবার এখানে স্টার্ট করছে। সমুদ্র পৃষ্ঠ থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা 40 মিটার পর্যন্ত, তাই পানির স্তর নিচে। সাথে বরেন্দ্রকে ঘিরে আশপাশের ছোট নদী ও খালবিল পানিশূন্য হয়ে পড়ায় সহজে মিলছে না সুপেয় পানির স্তর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের গবেষকরা বলছেন, ডিপ টিউবওয়েল শ্যালো ডিপের অনবরত ভূগর্ভস্থ পানি উত্তোলনে 3 দশকে স্থানভেদে পানির স্তর নেমেছে 3 থেকে 4 মিটার পর্যন্ত। এতে পানি শূন্য হয়ে পড়েছে টিউবওয়েল ও অনেক ডিপ। বরেন্দ্র ভূমিতে আপনার ডিপেও প্রচুর সমস্যা, পাশে একটা ডিপ আছে, ডিপেও পানি ওঠে না। পানির বাগন মনে করো কাপড় দুপুর তো ধোয়ার কথা, গোসল হতো করতে পারে না। সকাল হলে পানির আমাকে চিনতে, তাতে দুনিয়ার কাজ থাকলো ঘুরিয়ে পানি কাঁচাই লাগবে।
তাও পানি কখন পাই কখন পাই না। পরিস্থিতির উন্নয়নে আলাদা গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রতিটি পাড়াতে কমপক্ষে 2-3টি সাবমার্সিবল পাম্প দরকার। তো সেই তুলনায় কিন্তু আসলে আমাদের বরাদ্দ নেই। তো এটা বরাদ্দ শুধু দ্বিগুণেই হবে না, আরো কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব যেন আমাদের 3 নম্বর পাকড়ি ইউনিয়ন, গোদাগাড় অন্তর্গত 3 নম্বর পাকড়ি ইউনিয়নে এই বিষয়গুলো অবশ্যই যেন লক্ষ্য রাখেন। পানি সংকট নিরসনে জেলা পরিষদ উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলে পরিকল্পিত পানি ব্যবস্থাপনা মাথায় রেখেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্ব প্রকল্প গ্রহণ করা উচিত। নতুন বরাদ্দ 125টা অলরেডি টেন্ডার হয়ে গেছে, আরো 200 টেন্ডার হচ্ছে এবং আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে এগুলো টিউবওয়েল বসে যাবে এবং তখন হয়তো পানির সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমিয়ে এবং ভূপরিস্থিত জলাধার সৃষ্টি করে এবং সমন্বিতভাবে যদি আমরা পানির ব্যবহার করতে পারি, সুপেয় পানি এবং সেচ কার্যের যে পানি, এই দুইটা পানির নিশ্চয়তা আমরা দিতে পারি। রাজশাহী জেলার বরেন্দ্র এলাকার উপজেলা প্রশাসনগুলোর দেয়া তথ্য মতে এ অঞ্চলে প্রায় 5,500 টিউবওয়েল রয়েছে, যার মধ্যে নষ্ট হয়ে পড়েছে অর্ধেকের বেশি, আর অলস পড়ে থাকে 19টি ডিপ টিউবওয়েল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, ইরানে হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে সন্ত্রাস বিরোধী লড়াই আরো জোরদারের ঘোষণা তেহরানের, অভিযোগ অস্বীকার রিয়াদের। 3 দিন পর বরিশাল হাসপাতালে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দম্পতি সহ 3 জনকে গ্রেফতার করা হয়। গতকাল গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে এই নবজাতককে উদ্ধার করে র্যাব। সকালে বরিশাল র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে নবজাতককে তার বাবা মার কাছে হস্তান্তর করেন র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান। তিনি জানান, শিশুটি চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই সালমা বেগমের পাশের বেড থেকে চলে যাওয়া এক রোগীকে সন্দেহ হয়। এরই সূত্র ধরে বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালানো হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে নবজাতক সহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়। নিঃসন্তান মেয়েকে দেওয়ার জন্যই হাওয়া বেগম নবজাতককে চুরি করে বলে জানায় র্যাব। এরই মধ্যে শিশুটির শারীরিক পরীক্ষার পর সে সুস্থ আছে বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা পরিবার। গত রবিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি করা হয় নবজাতককে। আমার বাচ্চা আমি সুস্থভাবে ভালোভাবে যেন আমি ফিরে পেয়েছি, এটি বড় আমার কাছে বড় আনন্দ। র্যাবের সদস্যরা আমার বাচ্চা আমার বুকে ফিরিয়ে দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উক্ত বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হই এবং 2 জনকে গ্রেপ্তার করি। ডাক্তারকে দেখিয়েছি এবং তার চিকিৎসার জন্য র্যাবের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। যে চুরি করেছিল তার মেয়ের জন্য, তার মেয়ের বাচ্চা হতো না। এবার ঈদবাজারে নারী ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে গাউন। রাজধানীর শপিং মলগুলোতে হিড়িক লেগেছে এ ধরনের পোশাক কেনার। শাড়ি কিংবা সালোয়ার কামিজের চেয়ে এ ধরনের পোশাকই বেশি বিক্রি হচ্ছে বলছেন বিক্রেতারা। দেশের আবহাওয়া উপযোগী না হলেও তরুণীদের মধ্যে কেন এত জনপ্রিয় এই পোশাক, এর উত্তর দেখে আসি পারমতা হেমের রিপোর্টে। বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক 12 হাত শাড়ি। মেয়েদের কাজের ধরন বদলানোর সাথে সাথে দৈনন্দিন ব্যবহারে শাড়ির চল যেন কিছুটা কমে গেছে। এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও। তবে এখনো উৎসব পার্বণ শাড়ি ছাড়া ভাবতেই পারেন না অনেকে, আর এদের মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি। প্রত্যেক বছরেই আমি জামদানি কিনি, আমার আম্মার জন্য গিফট করি। এখন আসলে শাড়ি পরাটা আমাদের অকেশনাল ছাড়া একটু কম হয়, আমরা একটু নতুন ডিজাইনের 3 পিস খুঁজি। কয়েক বছর ধরে তরুণীদের মধ্যে বেশ ঝোঁক দেখা যাচ্ছে গাউন নামের এই পোশাকের প্রতি। পাশ্চাত্যের বিয়ের পোশাকের আদলে তৈরি লম্বা এবং ঘেরওয়ালা এই জামাগুলোতে প্রাচ্যের ডিজাইনের মিশেলে বিভিন্ন কাটের জমকালো পোশাকে ভরা রাজধানীর প্রায় সব শপিং মল। ইয়ং মেয়েরা যারা, তারা গাউনটা চাচ্ছে। গাউনের উপরে বেশি চাহিদা আছে, লং ফ্রক, লং গাউন, ফ্লোর টাচ, এগুলো ক্রেতারা এখন চুজ করে। বাংলাদেশের আবহাওয়া উপযোগী না হলেও এখানে কেন এত জনপ্রিয় এই পোশাক? এর পেছনে হিন্দি সিরিয়াল, বলিউডের প্রভাব আর অন্যকে অনুকরণের হুজুগই অন্যতম কারণ বলে মনে করেন বিক্রেতারা। আমার কাছে কেন ভালো লাগে, এটা আসলে নতুন আসছে, এই কারণে ভালো লাগতেছে। সবাই পড়তেছে আর নতুন ডিজাইন আসতেছে। এখন এগুলো চলতেছে, নতুন গাউন, তারপর স্কার্ট গুলা। যে কোনো সিরিয়াল থেকে এসে ড্রেসের নাম বলে এটা দেন, এটা দেন। আমরা একটা নাম বললো বলে আপনি তো মিথ্যা বলেছেন, এইটা দেন। নিজের বন্ধু বা কাজিনদের তুলনায়
তুলনায় আমার কাপড়টা কতটা ফ্যাশনেবল, কতটা চাকচিক্য, এই জন্যই ওরা ভারী গাউন বা সারারা এ ধরনের লং ফ্রকগুলো বেছে নিচ্ছে। সিনে জগতের অনুকরণে নিজেকে সাজানোর প্রবণতা এই প্রথম নয় বাংলাদেশে। শুধু বাংলাদেশে কেন, পুরো পৃথিবীতেই বদলে যাচ্ছে মেয়েদের ফ্যাশন। তবে সময়ের পরিক্রমায় কোনটি টিকবে, বৈচিত্র্য নাকি ঐতিহ্য? সময় এর উত্তর বলে দেবে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের ঈশানবালার কারচুপি শিল্পের শ্রমিকরা। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই শিল্পের সঙ্গে জড়িতরা তৈরি করছেন শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস সহ বিভিন্ন পোশাকের ডিজাইন। হাতে তৈরি এসব পোশাক বিপণনের জন্য চলে যাচ্ছে দেশের নামি দামি শপিং মলে। নাইমুল ইসলাম নীরবের ছবি এবং ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনার পশ্চিম পাড়ে ঈশানবালা। এখানে গড়ে উঠেছে পোশাককে নান্দনিক করতে কারচুপি শিল্প। মসৃণ কাপড়ের ওপর শ্রমিকের হাতের ছোঁয়ায় পাথর, চুমকি, ভলিউম আর তার সাথে গাম লাগিয়ে তৈরি হচ্ছে বাহারি সব নিত্য নতুন ডিজাইন। সারা বছর এমন কাজ চললেও ঈদ উৎসবকে কেন্দ্র করে অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠেন এখানকার কারচুপির শিল্পীরা। রাত দিন 24 ঘন্টা কাজ করার পরে কাজে অনেক চাপ। লেহেঙ্গা, শাড়ি এগুলো বানান থেকে প্রায় এন থেকে ঢাকা যায়। মার্কেটের অবস্থা আমাদের অনেক ভালো। গ্রামটির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘরে ঘরে এই শিল্পের প্রসার ঘটায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। কোনো কাজ ছিল না বলে এই কাজে ঢুকলাম। এখন 12 টাকা বেতন পাই, বাবা মায়ের নিয়ে অনেক সংসার সুখে চলে। 5000 টাকা বেতন পাই, আমাদের ছেলে মেয়ের পড়ালেখাও করাইতে পারি, নিজের সংসারও সুন্দর মতো চলি। উদ্যোক্তারা জানান, সূক্ষ্মভাবে কাজ করতে গিয়ে প্রতিটি পোশাক বুননের সময় লাগছে 2 থেকে 3 সপ্তাহ। আর দ্রুত ঈদের বাজার ধরতে তা চলে যাচ্ছে দেশের সেরা বিপণী বিতানগুলোতে। বিভিন্ন ধরনের পাথরের মিশ্রণে আমরা কাজগুলো করে থাকি। আমাদের মালগুলো এক একটা 20 থেকে 40,000 টাকার ভিতরে বিক্রি হয় পাইকারি বাজারে। আমরা ঢাকার বিভিন্ন শপিং মলে, ভিআইপি শপিং মলে মালগুলো সাধারণত দিয়ে থাকি। বিদ্যুৎ আর অবকাঠামোগত সমস্যার মাঝেও এগিয়ে যাচ্ছে ঈশানবালার কারচুপি শিল্প। এই জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই ঈশানবালাতে যদি কারেন্ট যদি আসে এবং এই শিল্প যে শিল্পগুলি আছে এগুলিকে যদি ক্ষুদ্র ঋণ যদি দেওয়া যদি হয়, তাহলে হয়তোবা আমরা এই সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। 10 বছর আগে গড়ে ওঠা চাঁদপুরের ঈশানবালার এই কারচুপি শিল্পের সাথে জড়িত রয়েছেন এলাকার প্রায় 2000 নারী ও পুরুষ। সময় সংবাদ, চাঁদপুর। এবার ব্রিটেনের নির্বাচনের খবর। ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকে একে একে পোলিং বুথে আসতে থাকেন ভোটাররা। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির থেরেসা মে এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে। নির্বাচন পূর্ববর্তী জনপ্রিয়তা যাচাইয়ের জরিপগুলোই শুরু থেকেই থেরেসা মে এগিয়ে থাকলেও শেষের দিকে সেই ব্যবধান কমে আসে। তাই আজকের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে পার্লামেন্টে কমপক্ষে 326 আসনে বিজয়ী হতে হবে। মাত্র 12 দিনের ব্যবধানে ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার কারণে এবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে নিরাপত্তা ইস্যুটি। এদিকে ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেনে নির্বাচন হলেও এবার অভিবাসন ইস্যুটি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ব্রিটেনে ঘন ঘন অভিবাসন নীতিমালার পরিবর্তন হওয়ায় অভিবাসীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। তাই এবারের নির্বাচনে কট্টরপন্থী কনজারভেটিভ বা উদারপন্থী লেবার যে দলই ক্ষমতায় আসুক না কেন, অভিবাসীদের নিয়ে দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। তানভীর হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লোকদের কাছে ব্রিটেন স্বপ্নের দেশ। বৈধ অবৈধ নানা উপায়ে ব্রিটেনে অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কনজারভেটিভের কঠোর অভিবাসন নীতি কিংবা লেবারের অভিবাসন বান্ধব নীতি কোনোটাই দীর্ঘমেয়াদী নয়, পরিবর্তিত হয় বারবার, আর এতে প্রতিনিয়ত অনিশ্চয়তায় থাকতে হয় অভিবাসীদের। দীর্ঘমেয়াদী কোনো অভিবাসী পরিকল্পনা তারা করে না। ক্রমাগত ইমিগ্রেশন নীতি এবং নানা নিয়ম নীতি পরিবর্তনের কারণে আমরা অভিবাসীরা সবসময় একটি সমস্যার মধ্যে থাকি। তবে নির্বাচনে অভিবাসীদের বিষয়ে যে দল ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে তাদের দিকেই অভিবাসীরা ভোট বেশি দিবে বলে ধারণা করা হচ্ছে। লেবারের যে ইমিগ্রেশন পলিসি বা বিজনেস পলিসি, এগুলা আমাদের এশিয়ানদের ফেভারে কিছুটা হলেও ছিল,
কিন্তু কনজারভেটিভ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিতে এশিয়ান সহ এথনিক মাইনরিটি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে অতীতে। যে দলেই ক্ষমতা আসুক না কেন গুরুত্বের সাথে দীর্ঘমেয়াদী অভিবাসী নীতি প্রণয়নের মাধ্যমে ব্রিটেনের উন্নয়নে অভিবাসীদের আরো সম্পৃক্ত করা প্রয়োজন বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইমিগ্রেশন নীতি একটা টেকসই মজবুত নীতি প্রয়োজন, যাতে অভিবাসীরা আকৃষ্ট হয় এবং তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখে এবং ব্রিটেনের অর্থনৈতিকভাবে আরো স্ট্রং হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা ভোট দিতে পারবেন। প্রতিটি নির্বাচনে অভিবাসীরা অন্যতম মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় অভিবাসীদের ভাগ্য। তারা সংশয়ে থাকেন নতুন কি ধরনের নীতিমালা আসতে যাচ্ছে এই সরকার পরিবর্তনের পরপরই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও ব্রিটেনের নির্বাচনের খবর। স্থানীয় সময় সকাল 7টায় ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে লন্ডনে আছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব। আফজল, আপনি ঠিক যেমনটি বলছিলেন, ব্রিটেন স্থানীয় সময় 7টায় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। এবারের যে মধ্যবর্তী নির্বাচন হয়েছে এটি কিন্তু ব্রেক্সিট ইস্যুকে নিয়ে, কিন্তু এবার নির্বাচন কনজারভেটিভ ক্ষমতাসীন যে দল রয়েছে কনজারভেটিভ সরকার এবার ব্রেক্সিট ইস্যুকে সামনে রেখেই এই নির্বাচন উনি ডাক দিয়েছেন। এবং পাশাপাশি যে বিরোধী দলীয় যে লেবার রয়েছেন, লেবারের যে দলীয়গত যে কোন্দল রয়েছে, এই কোন্দলের যে সুযোগ রয়েছে এই সুযোগকে কেন্দ্র করে কিন্তু এই নির্বাচন দিয়েছেন। বাট তবে প্রথম দিক থেকে যে জরিপগুলো রয়েছে, বিভিন্ন জরিপে কনজারভেটিভ সরকার বেশ এগিয়ে ছিল। বাট যতই সময় যাচ্ছে ঠিক ততই কিন্তু লেবারের জনপ্রিয়তা কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। এবং লেবার এবং কনজারভেটিভের প্রথম দিকে যেভাবে ভাবা হচ্ছিল যে তেমন কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না, তবে একেবারে শেষ মুহূর্তে এসে বিভিন্ন জরিপগুলো বলছে যে কনজারভেটিভ এবং লেবারের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে কনজারভেটিভ সরকারের নির্বাচনী যে ইশতেহার এবং লেবারের যে ইশতেহার, তার মধ্যে কিন্তু লেবারের ইশতেহারটা কি আপনার জনবান্ধব হিসেবে ওনারা মনে করেছেন। আর এবারের ভোটার সংখ্যা প্রায় 48 মিলিয়নের বেশি, যেটি কিনা গত ব্রেক্সিট নির্বাচনের সময় ছিল প্রায় 46 মিলিয়নের মতন। আর এবার যেটি ধারণা করা হচ্ছে যে এবারের নির্বাচনে যেসব তরুণ ভোটার রয়েছেন, প্রায় 3 মিলিয়ন তরুণ ভোটার রয়েছেন, তারা এবার যদি নির্বাচনে ভোট দিতে আসেন তবে পাল্টে দিতে পারে কিন্তু পুরো নির্বাচনী হিসেব নিকেশ। আপনাকে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে এবারে নির্বাচনে কিন্তু রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী, প্রায় 14 জন বাংলাদেশি প্রার্থী কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি যিনি নির্বাচিত হয়েছেন রোশনারা আলী, তিনি রয়েছেন ব্যাটলাঙ্গিন অ্যান্ড বো আসন থেকে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কিলবান থেকে। পাশাপাশি রূপা হক রয়েছেন। এর পাশাপাশি আমাদের আরো প্রতিদ্বন্দ্বী যারা ক্যান্ডিডেট রয়েছেন, প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কিন্তু প্রার্থী রয়েছেন লেবার দল। আর লেবার দল থেকে সর্বোচ্চ প্রার্থী হলেন 8 জন। এবং এই লেবার দলে কিন্তু অভিবাসী বান্ধবী হিসেবে কিন্তু সবাই আমরা ধারণা করি। আর একটি কথা আপনাকে বলে রাখা ভালো যে বাংলাদেশি সহ কিন্তু অভিবাসী আমরা যারা রয়েছি তাদের মধ্যে কিন্তু এই লেবারের আগে 2010 সালের পূর্বে কিন্তু প্রায় 80% বেশি কিন্তু অভিবাসীরা কিন্তু লেবারকে সমর্থন দিতে এবং লেবারের প্রতি ভোট দিতে। কিন্তু যতই সময় যাচ্ছে 2010 এবং 2015 নির্বাচন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবেন যে লেবারের এই ভোটের সংখ্যা কিন্তু মানে অভিবাসী যারা লেবারকে ভোট দিচ্ছে এই সংখ্যা কিন্তু মাত্র 65% এগিয়ে এসেছে। আর আপনাকে আরেকটি কথা দিতে বলছি, আরেকটি বিষয় যেটি উল্লেখ করে বলেন, এবারে নির্বাচনে কিন্তু ব্রিটিশ শ্বেতাঙ্গ যারা এখানে যারা ব্রিটিশ তারা কিন্তু হয়তো নির্বাচনে আসতে পারে। 2010 সালে কিন্তু ব্রিটিশ যারা রয়েছেন তাদের উপস্থিতি হার ছিল মাত্র 50%। আর এবার কিন্তু 2010 সাল এবং 2015 সালের এই ব্রিটিশদের উপস্থিতি কিন্তু বাড়তেছে, যেটি কিন্তু গত নির্বাচনে 98% এসে দাঁড়িয়েছিল। আর এবারে কিন্তু টোটাল যে ভোটার রয়েছেন তার
টোটাল যে ভোটার রয়েছেন তার মাত্র তার সর্বোচ্চ সংখ্যক 70.7% হলো ব্রিটিশ। এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব। আফজল। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। দেশের বাইরের খবর, কাতারের প্রতি সমর্থন জানিয়ে সেখানকার সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের জন্য আইন অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। বুধবার 240 জন পার্লামেন্ট সদস্যর সমর্থন পেয়ে আইনটি পাশ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের তীব্র টানাপোড়েনের মধ্যে দোহার প্রতি সমর্থন জানাতে এই বিলটি পাশ করেন আঙ্কারা। এর আগে 2014 সালে কাতারে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চুক্তি সই করে আঙ্কারা ও দোহা। সেখানে প্রায় 3000 তুর্কি সেনা মোতায়েনের কথা রয়েছে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গেল সোমবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া, মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশ। তবে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে দোহা। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নয়, বাংলাদেশের চোখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের দিকে এবং দেশে এবং দেশের বাইরে নিউজিল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা থাকায় কার্ডিফেও তা অসম্ভব নয় বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি না পাওয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি, বরং দলের জন্য অবদান রাখতে পেরে খুশি তামিম। কার্ডিফ থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বৃষ্টির শহর লন্ডন ছেড়ে কার্ডিফে বাংলাদেশ দল। ওয়েলসের রাজধানীতে আপাতত বৃষ্টি না ভোগালেও মেঘ আর রোদের আনাগোনা হরহামেশাই। পাশেই সমুদ্র বলে বাতাসের তেজটাও কম না। তবে এর মাঝে অনুশীলনে হাসি ঠাট্টায় মত্ত সাকিব তামিমরা। দেখে বোঝার উপায় নেই পরের ম্যাচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে তাদের হালকাভাবে নিচ্ছে না মাশরাফির দল, তা নিশ্চিত করলেন এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা তামিম। তবে টাইগারদের কিছুটা হলো আত্মবিশ্বাস দিচ্ছে দেশে ও দেশের বাইরে ব্ল্যাক ক্যাপদের হারানোর স্মৃতি। যদিও সেই স্মৃতি পুনরাবৃত্তির জন্য সতীর্থদের করণীয়টাও মনে করিয়ে দিলেন এই ড্যাশিং ওপেনার। আই এম শিওর আমরা যদি টিম হিসাবে খেলতে পারি নেক্সট ম্যাচটা আমাদের অবশ্যই একটা বড় চান্স আছে, বিকজ এই টিম এমন একটা টিমের সাথে খেলা আমাদের, যে টিমটারে আমরা দেশের মাটিতেও বিদেশের মাটিতেও দুটো জায়গায় হারিয়েছি, আর আমরা খুব কনফিডেন্ট ওদের সাথে খেলতে। নো ডাউট ওরা খুব স্ট্রং টিম, খুব ভালো টিম, বাট আমাদের ওদের সাথে কম্পিট করতে হলে আমাদের আরো অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড বরাবরই তামিমের জন্য লাকি গ্রাউন্ড। 2010 সালে টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পর তামিমের সুযোগ ছিল অজিদের বিপক্ষেও সেঞ্চুরি তুলে নেয়ার। সেটা না হলেও আফসোস নেই এতটুকু, বরং দলের জন্য যে কোনো মাধ্যমে অবদান রাখাটাকে দেখছেন বড় করে। হয় নাই এটা নিয়ে আর আসলে এত আফসোস করে লাভ নেই। যে জিনিসটা আমি বলেছি, যে ধরেন আমি এরকম অনেক সময় আসছে যে সময় আমি ধরেন উইকেটটা থ্রো করে দিয়েছি এই সিচুয়েশনে 80-90 করে, বাট অ্যাকচুয়ালি যেভাবে আমি আউট হয়েছি এটা আসলে আমার কন্ট্রোলে করার কিছু ছিল না। মানে আমি হয়তো বা থ্রু আউট দ্য ইনিংস ওই শট খেলেছি, বাট আই ওয়াজ বিট আনলাকি, ওটা টপ এজ হয়ে গেল। বাট দেন अगेन মানে একটা যে জিনিস হলো যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেতে আমি খুশি, বাট এটা যদি উইনিং কোর্সে হয় তাহলে ওটার ফিলিংসটাই অন্যরকম। 12 বছর আগে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মৃতি থেকেও প্রেরণা খুঁজছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে, তবে তার আগে কোনো চাপ নিচ্ছে না টিম বাংলাদেশ। সাকিব তামিমরা নির্ভর, হয়তোবা এই টনে কি নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিতে পারে কাঙ্ক্ষিত ফলাফল। কার্ডিফ থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েলস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনা নোটিশে রাজুকের উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মওদুদ আহমেদের রিট, গুলশানের বাড়ি সিলগালা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বকশীবাজারের আদালতে বেগম জিয়া, কার্যক্রমের শুরুতেই সময় আবেদন। রোজায় রাজধানীর যানজট পরিস্থিতি চরমে, অসহায় নগরবাসী একের পর এক প্রকল্প হাতে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ যানজট সমস্যার সমাধান। বরিশাল হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতক 3 দিন পর উদ্ধার, এক দম্পতি সহ 3 জন গ্রেফতার। এবং ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু, অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশি ও কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন
স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।